আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথটেক। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে মাধ্যমিক 2024 এর ম্যাথামেটিক্সের কোশ্চেনের সমাধান। তো দেখো, যারা এবারে 2024 সালে মাধ্যমিক দিয়েছো তাদের অঙ্ক কোশ্চেনটা আমি প্রথম থেকে আজকে এই ভিডিওতে 50 নম্বরের আলোচনা করব। অর্থাৎ প্রথম 50 নম্বর যে অঙ্ক আছে সেটা আমি পার্ট 1, তোমরা দেখতেই পেয়েছো থাম্বনেল দেখে যে এটা পার্ট 1, অর্থাৎ প্রথম 50 নম্বরের প্রশ্নের উত্তর এবং তার সমাধান নিয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। প্রথম 50 নম্বরের পার্ট 1-এ দেখো কি আছে। নিম্নলিখিত একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1x6 অর্থাৎ 6টা প্রশ্ন আছে, 6টাই করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথমে কি বলেছে দেখো, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? দ্বিতীয় বছর মানে 2 বছর, তাহলে 10% করে হলে যদি সরল সুদ হয় 10 7 20 হবে, আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু 20 হবে না, আর একটু বেশি হবে। কারণ প্রথমবারে 10 যদি হয়, দ্বিতীয়বারে 110 যদি 100 টাকা হয়, তাহলে প্রথমবারে সুদ নিয়ে 110 টাকা, তাহলে 110-এর যে 10% সেটা 121 হবে, অর্থাৎ 100 বাদ দিলে 21 হবে, তাহলে 20:21। এটা এইভাবে আমি সমাধান করেছি। দেখো এই জন্য এইভাবে সমাধান করেছি, দেখে নাও। এটা PRT/100 ফর্মুলা দিয়েছি, ওই ফর্মুলাতে এটা 20 টাকা হয়েছে। আর চক্রবৃদ্ধি 10% হলে P × 1 + R/(x/P) এই ফর্মুলা থেকে আমি বার করেছি 21। তাহলে এই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ অনুপাত হচ্ছে 20:21, অর্থাৎ এখানে অপশান এ এইটা হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো দুয়েরটা, যদি ax² প্লাস abcx প্লাস bc সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে অনন্যক মানে হলো একটা বীজ যদি আলফা হয় তাহলে অন্য বীজটি হবে 1/α, অর্থাৎ বীজদ্বয়ের গুণফলটা হবে 1। বীজদ্বয়ের গুণফল কত? 1। অপরদিকে আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। c মানে এখানে bc আর a মানে a, তাহলে bc/a এই গুণফলের মানটা হবে 1, অর্থাৎ bc/a সমান 1, অর্থাৎ bc সমান a, তার মানে a সমান bc। এটা হবে অ্যান্সার ডি এরটা। এই দেখো এখানে সমাধানটা করে দিচ্ছি, যেটা বললাম ওইটাই আর কি, ঠিক আছে। a সমান bc। চলো তারপরে দেখো 3-এরটা, 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। দেখো যদি বাইরের দিকে স্পর্শ করে সেক্ষেত্রে খুবই সহজ, 5-এর হাফ হচ্ছে 2.5 আর 7-এর হাফ হচ্ছে 3.5, তো 3.5 আর 2.5 যোগ করবো, 3.5 আর 2.5 যোগ করলে হবে 6, তাহলে অ্যান্সার 6 হতো। কিন্তু এখানে 6 হবে না, কারণ বহিস্থভাবে স্পর্শ করেনি, অন্তঃস্থভাবে। সেই জন্য এখানে অ্যান্সারটা কী হবে দেখো, আমি এখানে বার করেছি। এই দেখো এইভাবে ছবিটা এঁকেছি, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত। তো বড় বৃত্তের ব্যাসার্ধ 3.5, কারণ 7 বলেছে ব্যাস, মানে হচ্ছে এই যে বড় বৃত্ত তার এখানে যদি দুটোই কেন্দ্র হয় তাহলে এখান থেকে মানে বড় বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, 3.5, আর ছোট বৃত্তের হবে 5-এর হাফ মানে 2.5। এক্ষেত্রে মাইনাস হবে। মোট কথা এখানে দুটো বৃত্তের ব্যাসার্ধ মানে অন্তর অর্থাৎ বিয়োগফল হবে, তাই 3.5 থেকে 2.5 বাদ দিলে 1, উত্তর হবে 1 সেমি। এখানে মনে রাখবে তোমরা যে বহিস্থভাবে স্পর্শ করলে ব্যাসার্ধের দ্বয়ের যোগফল হবে, আর অন্তঃস্থভাবে স্পর্শ করলে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল হবে, ঠিক আছে। চলো তারপরে দেখো কি আছে 4-এরটা, tan θ প্লাস cot θ এর সর্বনিম্ন মান কত? এটা অবশ্যই 2 অ্যান্সার হবে। দেখো একটা কথা বলছি, tan θ এর মান কিন্তু সব থেকে বড় হচ্ছে অনেক হয়, অসীম মানে ইনফিনিটি হয়, আর সব থেকে কম তো মাইনাস ইনফিনিটি হয়, কিন্তু ক্লাস মানে মাধ্যমিক লেভেলে কিন্তু মাইনাসটা ধরা হয় না, এখানে পজিটিভ ধরা হয়েছে। সেই কারণে tan θ এর মান আর cot θ এর মান এটা 1 + 1 2 হবে। এটা আমি এখানে সমাধান এইভাবে করেছি, এই জন্য যে থিটা 45 ডিগ্রি হলে tan θ প্লাস cot θ মানে 1 + 1 2 হবে, কারণ এছাড়াও 45 ডিগ্রি ছাড়া অন্য কোনো ডিগ্রি ধরলে সেক্ষেত্রে কিন্তু 2-এর বেশি হচ্ছে, ঠিক আছে। সেই জন্য এর অ্যান্সার 2 হবে। তারপরে দেখো সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতার সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত? আমাকে জানতে হবে নিরেট অর্ধগোলকের ঘনফল মানে আয়তন, ঘনফল বা আয়তন কত, আর নিরেট চোঙের আয়তন কত, তাহলেই হয়ে যাবে।
নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব, কারণ অর্ধগোলক বলে 2/3 হচ্ছে, ঠিক আছে। আর নিরেট চোঙের আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ। আমি এটা এইভাবে সমাধান করেছি, দেখো এই যে 2/3 পাই আর স্কোয়ার এইচ আর এইচ টু পাই আর স্কোয়ার, এখান থেকে কেটে গিয়ে কি থাকছে 2/3 আর ইস টু এইচ। এখানে আর সমান এইচ, কারণ বলেছে ব্যাসার্ধর উচ্চতা সমান, সেই জন্য 2/3:1 2:3। ওকে, এটা অ্যান্সার হবে 2:3, সি এরটা অ্যান্সার। তারপর দেখো ভিআই, একের থেকে শেষ প্রশ্ন। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কত? খুব সহজ, এ সমান এম। এখানে এ সমান এম হবে, হ্যাঁ, কারণ এই যে দেখো আমি করেছি এখানে 1 থেকে 10 পর্যন্ত লিখেছি, লিখে গড় বার করেছি, গড় মানে সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করেছি, 5.5 হয়েছে। মধ্যমা মানে কি? আমরা জানি মধ্যমা মানে হচ্ছে যদি এটা দেখো 1 থেকে 10 মানে জোর সংখ্যা আছে, যদি জোর সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা জানি যে তাদের মধ্যে মাঝে কি আছে, দেখো এই দিকে প্রথম দিক থেকে 4 বাদ দাও, শেষ দিক থেকে 4টে সংখ্যা বাদ দাও, তাহলে মাঝখানে আছে কি 5 আর 6, তাহলে 5 আর 6 এর গড় করলে 5.5, তাহলে এই মাঝখানে দুটো সংখ্যার গড়টাই হচ্ছে মধ্যমা। তো সেক্ষেত্রে 5.5 মানে 5.5 হচ্ছে, দুটো একই হচ্ছে, তাই এ সমান এম, অ্যান্সার হচ্ছে এ সমান এম মানে ডি। চলো তারপরে দুইয়ের দেখা তো কি বলছে, শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি পি এর মান কত হলে পি এর মান কত হলে p-3x² + 5x + 10 = 0 সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না? খুব সহজ, দ্বিঘাত সমীকরণ তখনই একটা সমীকরণ হবে যখন তার x² এর যে সহগটা থাকবে সেটা = 0, অর্থাৎ x² এর সহগটা যদি শূন্য না হয় তবে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু এখানে প্রশ্ন বলেছে সমীকরণটি কখন দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে উত্তর হবে যে x² এর সহগ যখন শূন্য হবে, অর্থাৎ p-3 = 0, অর্থাৎ p = 3। এই যে p-3 = 0, অর্থাৎ p = 3, তাহলে এখানে বসাতে হবে কি 3। তারপরে দেখো আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সমষ্টি, এটা সমূল চক্রবৃদ্ধি, এর অ্যান্সার হবে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, অ্যান্সার হবে সমূল চক্রবৃদ্ধি। যদি এই প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ না বলে যদি সরল সুদ বলতো তাহলে অ্যান্সার হতো সমূল বৃদ্ধি। চলো তারপরে দেখো তিনেরটা কি হবে, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, এটা হবে সমানুপাতি। কি হবে? সমানুপাতি। sin θ - 30° সমান হাফ হলে cos θ এর মান কত? খুব সহজ, আমরা এটা কিভাবে করব, এই যে এখানে করেছি দেখো sin θ - 30 সমান হাফ, তার মানে হাফ মানে sin 30° আমরা জানি। তো তাহলে যদি সাইন মানে সাইনের মানগুলো সমান হলে মানে কোণের মানগুলো সমান ধরে তার θ - 30 সমান 30, এখান থেকে θ সমান 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাই অ্যান্সার কি হবে হাফ, ঠিক আছে। তারপর দেখো লম্ববৃত্তীয় শঙ্কুর আয়তন ভি, ভূমি ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ সমান কি হবে? দেখো খুব সহজ, আমরা জানি যে লম্ববৃত্তীয় শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই আমি লিখেছি ভি সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, এখান থেকে 3v সমান পাই আর স্কয়ার এইচ, আর এখান থেকে এইভাবে এইচ পেয়ে গেছি 3v বাই পাই আর স্কয়ার, তাহলে এটা কি হবে 3v বাই পাই আর স্কয়ার। তারপর দেখো ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17 x+2 x+4 30 34 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান। দেখো যখনই বলে দিয়েছে যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে ছোট থেকে বড়, তাহলে কোনো অসুবিধা নেই। আমরা জানি মধ্যমা হচ্ছে যে মাঝের যে সংখ্যা সেটাকে বোঝায়। যদি এটা 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা সংখ্যা আছে, অর্থাৎ এখানে বিজোড় সংখ্যা আছে, তাহলে প্রথম থেকে যদি আমি 4টে বাদ দিই আর শেষ দিক থেকে 4 বাদ দিই, মানে প্রথম থেকে 5 নম্বর যেটা x+2 এইটাই হবে মধ্যমা, তাই না? দেখো 8 9 12 17 প্রথম 4 আর শেষ 4, দেখো x+4 30 34 39, তাহলে আমার পড়ে রয়েছে x+2, এটাই মাঝখানে মিডিল টার্ম আর এটাই হবে আমার মধ্যমা, তাহলে x+2 এবার বলে 24, তাহলে x+2 এর মান যদি 24 হয় তাহলে x সমান 22 হবে, তাই না? ঠিক আছে, x+2 সমান 24, তাহলে x সমান 22। ওকে, তাহলে উত্তর হবে 22। চলো তারপরে দেখো তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। একটা অংশীদারি কারবারের 3 জন সদস্যের মূলধনের অনুপাত a:b:c এবং নিয়োজিত সময়ের অনুপাত x:y:z হলে তাদের লাভের অনুপাত হবে ax:by:cz। এটা সঠিক অ্যান্সার, এটা হবে সত্য, কারণ এ দুটো গুণ হয়, ঠিক আছে। চলো তারপর দেখো দুইটা, যদি a ভ্যারিয়াস b, b ভ্যারিয়াস 1/c এবং c ভ্যারিয়াস d হয়, a ভ্যারিয়াস 1/d। দেখো a এর সঙ্গে b সমানুপাতিক, b এর সঙ্গে c আবার ব্যস্ত অনুপাতিক, তার মানে a এর সঙ্গে c হবে সমানুপাতিক আর সি এর সঙ্গে ডি সমানুপাতিক, এ এর সঙ্গে ডি সমানুপাতিক হবে। এটা মিথ্যা, কারণ দেখো এটা আমি করেছি এখানে, এটা মিথ্যা হবে, কারণ বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো এ বি এর সঙ্গে সমানুপাতিক, আবার বি সি এর সঙ্গে ব্যস্ত অনুপাতিক, তার মানে হচ্ছে এ সি এর সঙ্গে ব্যস্ত অনুপাতিক।
আবার সি ডি এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এ ডি এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। না, ভুল হচ্ছে, এটা সত্য হবে, এটা সত্য হবে, ঠিক আছে, ঠিকই আছে, সত্য হবে এটা। কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। না, এটা সমান্তরাল হতেও পারে আবার নাও পারে। সমান্তরাল হতেও পারে আবার নাও পারে, কারণ একটা বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অনেক রকমভাবে এটার জ্যাগুলো আঁকা যায়, সেক্ষেত্রে এটা সবসময় সমান্তরাল নাও হতে পারে, তাই এটা মিথ্যা হবে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করে। হ্যাঁ, আমরা দেখি ঘড়ির ঘন্টার কাঁটা, তাহলে ঘন্টার কাঁটা মানে কি, 1 ঘন্টায় ও যাবে মাত্র, ধরো 1-এর ঘরে ছিল ঘন্টার কাঁটাটা, তাহলে 1 ঘন্টা পর 2-এর ঘরে যাবে, আর 2 ঘন্টা পর তাহলে 3-এর ঘরে যাবে, তাহলে 1 থেকে 3, মানে পুরো যে ঘন্টার যে মানে 12 ঘন্টা হয় সেটা 360 ডিগ্রি হয়। তাহলে 12 ঘন্টায় যদি 360 ডিগ্রি হয়, তাহলে 2 ঘন্টা হবে 6 দুগুণে 12, 6 দিয়ে ভাগ করবো, 360কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাই তো। 360কে 6 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, কিন্তু এখানে π/6, তাহলে মিথ্যা হবে। এই যে এখানে আমি করেছি দেখো, 360কে 6 দিয়ে ভাগ করতে হবে 60 ডিগ্রি, কিন্তু 60 ডিগ্রি মানে π/3, কিন্তু দেওয়া আছে π/6, সুতরাং চারটা মিথ্যা। তার পাঁচটা দেখো, একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র দলের অনুপাত 2:1। দেখো নিরেট গোলক হচ্ছে সমগ্র দলের ক্ষেত্রে 1, নিরেট গোলকের ক্ষেত্রে কি হয় 4πr² হয়, আর নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে 3πr² হয়, তাই এর অ্যান্সার 4:3 হবে, কিন্তু দেওয়া আছে 2:1, তাহলে এটা মিথ্যা। একটি শ্রেণীতে সংখ্যার গড় এক্স বার যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি কে হয়, তাহলে n তম সংখ্যার কত হবে। দেখো এই যে প্রথম n-1 সংখ্যার সমষ্টি কে, তাহলে কে প্লাস এদিকে n সংখ্যার গড় এক্স বার। আচ্ছা, না এটা এরকম হবে না, এটা মনে হচ্ছে মিথ্যা হবে। আমি কি করেছি দেখো, হ্যাঁ মিথ্যা হবে। দেখো এইভাবে করেছি, এন সংখ্যক সমষ্টি কী হবে, এন এক্স বার, কারণ বলে দিচ্ছে কি গড় এক্স বার, তাহলে n-1 সংখ্যার সমষ্টি কে বলে দিচ্ছে, তাহলে n তম সংখ্যা কী হবে, এইটা থেকে বিয়োগ হবে, মানে এন এক্স বার মাইনাস কে, কিন্তু সেটা দেওয়া নেই, তাই এটা মিথ্যা, পদার্থ বিবৃতির মিথ্যা। চলো তারপর 4 দিকে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, 10 দিনে 20 নম্বর আছে। দেখো প্রথমে কি বলেছে, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয় নির্ণয় করো। খুবই সহজ, আমরা জানি যে ওই যে সূত্রটা আমরা জানি চক্রবৃদ্ধি সূত্র, তাহলে p × 1+r/100 পাওয়ারে n, এটা হবে সমন চক্রবৃদ্ধি, ওখান থেকে আমরা বার করবো। দেখো আমি করেছি কি, ধরি বছর সংখ্যা n, দেওয়া আছে মূলধন p 500 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার r% 8%, চক্রবৃদ্ধির সুদ হচ্ছে i=105 টাকা। আমরা কি জানি যে p × 1+r/100, এটা হবে শুধু এটা হবে সমন চক্রবৃদ্ধি, সেই জন্য এখান থেকে -p মূলধনটা বিয়োগ করলে এটা সুদটা পাবো, চক্রবৃদ্ধি সুদ, সেটাই করেছি। আর এখানে সমাধান করে n=2 পেয়েছি, ঠিক আছে, সবাই দেখে নাও ভালো করে, এটাই হবে সমাধান, 2 বছরের অ্যান্সার। চলো তারপর কি আছে, একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3:8:5, ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হবে। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। দেখো আমি সমাধানটা এখানে করেছি, প্রথমে কি করেছি, এদের অনুপাত লিখেছি, সেখান থেকে আনুপাতিক ভাগাহার করেছি, তারপরে আমি ধরে নিয়েছি যে মোট লাভ x টাকা, এটা ধরে নিচ্ছি x টাকা লাভ, তাহলে সেক্ষেত্রে x টাকার মধ্যে কে কতবার বার করেছি, সবার বার করিনি, আমি ইলা আর বেলা বার করেছি, কারণ এই দুটোই ওরা সম্পর্ক বলেছে। তো ইলার হচ্ছে 3x/16 টাকা এবং বেলার 5x/16 টাকা। এখানে বলে দিয়েছে দেখো, ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম, দ্যাট মিনস ইলার লাভ মাইনাস বেলার লাভ সমান 600, সেটা করে এখান থেকে x এর মান 4800 পেয়েছি, এটাই অ্যান্সার। তারপর তিনটা দেখো কি বলেছে, x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন এসছে এটা। আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a আর গুণফল হচ্ছে c/a, তো এখানে সেটা বসিয়েছি আমি, দেখো এইভাবে করেছি, বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা হচ্ছে -22/21, এখান থেকে মাইনাস হয়েছে আলফা প্লাস বিটা, আর আলফা ইন্টু বিটা c/a, তার মানে 105/1, তার মানে 105 হয়েছে। এরপরে এর মানটা বার করেছি, দেখো লসাগু আলফা বিটা বিটা প্লাস আলফা, মানগুলো বসিয়েছি, জাস্ট 22/105, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, 22/105। চলো তারপরে দেখো চারেরটা কি বলেছে, যদি 3x - 2y = 3x + 2y = 4:5 হয়, তবে x + y = x - y এর মান কত। খুব সহজ প্রশ্ন। দেখো এটা আমি লিখে দিয়েছি, যেটা দেওয়া আছে ওখান থেকে এটা বাই করে 4/5, জাস্ট কোনাকুনি বজ্রগুণ মানে কোনাকুনি গুণ করে নিই, সমাধান করে সমাধান মানে কি, এখান থেকে জাস্ট আমি বার করেছি, এটা দেখো 3x = 18y, তাহলে 3x/y = 18/3, এরকম কাটাকুটি করে 6/1। এইবার আমি যোগ ভাগ করে দিচ্ছি, জাস্ট যোগ ভাগ,
এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, 6 প্লাস 1 বাই এখানে 6 মাইনাস 1 এরকম করে এটা 7/5, তাই অ্যান্সার হচ্ছে 7:5। তারপর 5-এরটা কী বলতে দেখো, একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও সরি এটা নয়, 4-5 ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস এবিসির বৃত্তস্থ চতুর্ভুজ এডিসি 110 ডিগ্রি হলে এসিবি অ্যাঙ্গেল এসিবির মান নির্ণয় করে। দেখো ছবিটা এঁকেছি, ভালো করে দেখো ছবিটা কি বলছে। একটা এডিসির বৃত্তস্থ চতুর্ভুজ, কিন্তু কী বলেছে না বিওসি ব্যাস, সেই জন্য আমি ওটাই কেন্দ্র কেন্দ্র, তাই তো, ও যদি কেন্দ্র তবে তো বিওসি ব্যাস হবে। সেইভাবে আমি ছবিটা এঁকেছি, এবিসির এইভাবে ছবি এঁকেছি চতুর্ভুজ। দেখো অ্যাঙ্গেল এডিসি বলে দিয়েছে 110 ডিগ্রি, হ্যাঁ বলে দিয়েছে, তাহলে এই মানে এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। এবার একটা জিনিস কি, আমরা জানি যে বৃত্ত চতুর্ভুজের মানে বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক হয়, সম্পর্ক মানে যোগফল 180, তাহলে এটা যদি 110 হয় তাহলে এই যে কোণটা বি কোণটা মানে অ্যাঙ্গেল এবিসি এটা হবে 70 ডিগ্রি, বিয়োগ করলাম 70 ডিগ্রি। অপরদিকে দেখো অ্যাঙ্গেল বিএসি মানে এই যে কোণটা এটা 90 হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, সেই জন্য অ্যাঙ্গেল বিএসি 90। তাহলে এই যে ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজের এই এ কোণটা পেয়ে গেলাম 90, বি কোণটা পেলাম 70, তাহলে এটা অবশ্যই পেয়ে যাবো কত, অ্যাঙ্গেল এসিবি কত পাবো 20 ডিগ্রি। কেন, তিনটের যোগফল 180, সেখান থেকে আমি পেয়ে গেলাম 20 ডিগ্রি। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন। চলো তারপরে দেখো কি বলেছে 4-6 এবিসিডি ট্র্যাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দু ছেদ করে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত। এটা আমি ছবি এঁকেছি প্রথমে, দেখো এই ছবিটা সবাই লক্ষ্য করো, এরকম একটা ছবি হবে, এবিসিডি এভাবে আঁকতে হবে, কারণ যেভাবে বলা আছে সমান্তরাল বাহুদ্বয়, এটা লিখে দিয়েছি যেটা দেওয়া আছে। তারপর দেখো ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি, দেখো এ ও ডি মানে এই ত্রিভুজটা আর বিওসি ওপর আর নিচের ত্রিভুজ দুটোর মধ্যে দেখো এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, যেহেতু বিপরীত কোণ মানে অ্যাঙ্গেল এও ডি সমান অ্যাঙ্গেল বিওসি বিপরীত কোণ। হ্যাঁ তারপরে দেখো অ্যাঙ্গেল ওএডি সমান অ্যাঙ্গেল ওসিবি, কারণ এই বাহুটা সমান্তরাল, তাহলে এটা ছেদক বা ভেদক যাই বলো, সেক্ষেত্রে এটা একান্তর কোণ হচ্ছে। অপরদিকে আবার অ্যাঙ্গেল ওডিএ সমান অ্যাঙ্গেল ওবিসি, এটাও সেই একান্তর কোণ, সেই কারণে ত্রিভুজদ্বয় সদৃশকোণী। তো সদৃশকোণী ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমানুপাতি হয়, তাহলে এই যে এই এও বাহু মানে এও বাই ওসি সমান ডিও বাই ওবি হবে। ঠিক আছে, সমান এডি বাই বিসি সমান হাফ, সেটা লিখে দিয়েছি। তা মানে যে সমানুপাতি যে ব্যাপারটা সেটা লিখে দিয়েছি, তার সেখান থেকে আমি এডি সমান 4 দিয়ে দিয়েছি, তাহলে বিসি হবে এডি যদি 4 হয় তাহলে এখান থেকে 8 হবে, 4 দুগুণে 8, এখানে বিসিটা বসালেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে সমাধান। তারপরটা দেখো মানে 4-7 ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, এবি 6 সেমি আর বিসি 8 সেমি হলে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ দৈর্ঘ্য কত। এটা সমকোণী ত্রিভুজ, খুবই সহজ। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ হচ্ছে ওই অতিভুজের যে বাহু মানে দৈর্ঘ্য হবে তার হাফ হবে। তো সেটা আমি কোষে দেখিয়ে দেখো, এখানে এঁকেছি, অতিভুজটা বার করে নিয়েছি, 6 আর 8 যদি অন্য বাহুগুলো হয় তাহলে অতিভুজটা হবে ওই রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে 10 পেয়েছি, 10 এর হাফ 5, তাই 5 অ্যান্সার। দেখো এই ছবিটা আর এটা এইভাবে করতে। চলো তারপরটা কি আছে দেখি। তারপরটা আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, না সরি এটা নয়, এটা মানে 4-8 ভি আই 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 আর কস থিটা সমান √3 আর সাইন থিটা সমান 2, থিটার মান 0 থেকে 90 এর মধ্যে হলে আর থিটার মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, এইভাবে করেছে দেখো। জাস্ট আমি 2/1 করে দিয়েছি, দিয়ে এখান থেকে আমি ট্যান থিটা পেয়েছি এত, তার থিটা পেয়ে গেছে 30 ডিগ্রি। এবার যে কোনো একটা সমীকরণ থিটার মান বসিয়ে দিয়েছি, মানে এক নম্বরে বসিয়েছি, সেখান থেকে আর পেয়ে গেছি 4, তাহলে আর এর মান 4 এবং থিটার মান π/6 বা 30 ডিগ্রি। চলো 9টা কি আছে দেখো, সাইন 9টা আছে এই যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান 1, কস এ মাইনাস বি সমান 1 হলে কট 2 এর মান নির্ণয় করো, যেখানে এ প্লাস বি এর মানটা 0 থেকে 90 এর মধ্যে আর এ গ্রেটার ইকুয়াল বি। তো এটাও খুব সহজ অঙ্ক, আমি এভাবে করেছি দেখো, সাইন এ প্লাস বি 1, আমি 1 এ যে সাইন 90 লিখেছি, কারণ সাইন 90 ডিগ্রি মানে 1, এখান থেকে এ প্লাস বি 90 ডিগ্রি। অপরদিকে কস এ মাইনাস বি 1, তাহলে কস এ মাইনাস কস 0, কারণ কস 0 ডিগ্রি মানে 1 হয়, সেইভাবে এ মাইনাস বি সমান 0, আর এই 1 ও 2 সমাধান করে আমি বের করে নিচ্ছি এ সমান 45 ডিগ্রি। কট 2 এ চেয়েছে, তাহলে 2 × 45 মানে কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি মানে 0 হয়। তা এইভাবে করেছি, ঠিক আছে। চলো তারপর 10টা কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। খুব সহজ প্রশ্ন, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ, তা গোলকের ব্যাসার্ধ r ধরেছি, বক্রতলের ক্ষেত্রফল 4πr² দ্বিগুণ করলে এটা 2r হবে, তাহলে 4πr এর জায়গায় r² জায়গায় 2r² মানে হচ্ছে 16πr²।
এবার আমরা বক্রতার ক্ষেত্র বৃদ্ধি কত হয়েছে না, নতুন যে ক্ষেত্রফল সেটা করে লিখেছি মাইনাস পুরনো ক্ষেত্রফল বাই পুরনো ক্ষেত্রফল ইন্টু 100%। এইভাবে বার করেছি আমরা ক্ষেত্রফল বৃদ্ধির যে পরিমাণটা শতকরা, সেটা 300%। এটা হবে অ্যান্সার। তারপরে এক্সাই দেখো, একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। খুবই সহজ প্রশ্ন। আমরা জানি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি হয়, তার এ সেমি বা একক যায়, এখানে সেমি দেয় সেমি লিখেছি, তাহলে কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু এ, এটা ফর্মুলা √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে শর্ত অনুযায়ী √3 ইন্টু এ সমান 6√2। এখান থেকে আমি এ বার করেছি, দেখো এভাবে কাটাকুটি করে এভাবে বেরিয়েছে আমার 2√6। তাহলে সমগ্র ক্ষেত্রফল 6a² ফর্মুলা, আর এর জায়গায় 2√6 বসিয়ে দিচ্ছি, এখান থেকে 144 বর্গ সেমি আনসার হয়েছে। ঠিক আছে। তারপরটা কি আছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7 এবং সামেশন অফ এফআই এক্সআই সমান 140 হলে সামেশন অফ এফআই এর মান নির্ণয় করে। এটা একদমই সহজ প্রশ্ন। জাস্ট একটা ফর্মুলা আছে যে গড় সমান মানে সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই, জাস্ট ওটা বসিয়ে দিচ্ছি, 20 আনসার হয়েছে। একদমই মানে খুবই সহজ প্রশ্ন। এই যে দেখো কিছুই নেই অঙ্কটাতে, ঠিক আছে, খুব সহজ। তারপর দেখো 5 আমি শুরু করছি, তার আগে বলি আমার অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা জাগাবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর এই ভিডিও দেখে তোমরা যেন অঙ্কগুলো দেখে যারা উপকৃত হচ্ছে, তোমার বন্ধুরা যত উপকৃত, সেই জন্য বেশি বেশি করে এগুলো ফ্রেন্ডদের মধ্যে তোমরা শেয়ার করবে। চলো 5 দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর আছে, দেখো এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা আছে সরল সুদের একটা অঙ্ক, তারপরে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তো এর মধ্যে এটা করতে হবে। আমি দুটি সমাধান করে দেখেছি। দেখো প্রথমটা, প্রথম প্রশ্নটা কি বলছে দেখো একটু পড়ে নিই আমরা। গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংক ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদবাবদ 33,600 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2%। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করেন। দেখো অঙ্কটা আমি এইভাবে করেছি, যে ধরি গোবিন্দবাবু ব্যাংকে জমা রেখেছেন X টাকা, তাহলে পোস্ট অফিসে কী হবে, বাকিটা রাখবে, মানে 5 লাখ মাইনাস X। সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আমি ওই PRT/100 ফর্মুলা দিয়ে দেখো এখান থেকে সুদটা বার করেছি। অপরদিকে পোস্ট অফিসের ক্ষেত্রে ওই একই ফর্মুলা দিয়ে বার করেছি। সেক্ষেত্রে পিটা আমি এটা লিখেছি 5 লাখ মাইনাস X, বাকি যেমন 8টি লেখে এইভাবে বার করেছি। দিয়ে শর্ত অনুযায়ী দুটো যোগ করে 33,600 লিখেছি, কারণ মোট সুদ এটা পাই। ওখান থেকে X এর মান পেয়ে গেছে আমি 2 লাখ। তাহলে তিনি ব্যাংকে জমা দিয়েছেন 2 লাখ, সুতরাং পোস্ট অফিসে 5 লাখ মাইনাস 2 লাখ মানে 3 লাখ। দেখো এইভাবে এটা হচ্ছে সমাধান। খুবই সহজ প্রশ্ন, তোমরা এইভাবেই সেটা সমাধান করতে হবে, দেখে নাও। চলো তারপরে প্রশ্ন কি আছে, তারপরে হ্যাঁ ওই চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন, ওটাও খুব সহজ, খুবই সহজ। দেখো আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%। আচ্ছা, 3 বছর শেষে আমন সুদে আসলে কত টাকা পাবে? আসলে এগুলো 3টে বছরে মানে আলাদা আলাদা সুদ আছে। তো দেখো এটা কেমনভাবে করেছি, একটু বড় হয়ে গেছে, তবে সহজ আছে। দেখো ধরি আসল P টাকা এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1%, R2%, R3%। তাহলে প্রথম বছর সুদ PRT/100 ফর্মুলা দিয়ে করেছি, PR1/100। দেখো চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি? চক্রবৃদ্ধি সুদের নিয়ম হচ্ছে প্রথম বছরে যে সুদটা পাবো সেটার সঙ্গে আসল যোগ করলে, মানে প্রথমে যে আসলটা ছিল সেটার সঙ্গে প্রথম বছরের পরে যে সুদটা পাচ্ছি সেইটা যোগ করে দ্বিতীয় বছরে সেটা আসল হবে। অর্থাৎ প্রথম বছর পরে যে সুদে আসল সেটাই হবে দ্বিতীয় বছরের আসল। এভাবেই তো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে হয়। তো সেটা লিখেছি প্রথম বছরের সুদে আসল হচ্ছে এটা যোগ, এটা যোগ করেছে, এইভাবে এসছে। তার দ্বিতীয় বছরের আসল ওইটা, মানে যেটা পেলাম এটা। এরকমভাবে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ যেটা সেটা বার করেছি ওই যে PRT/100 ফর্মুলা দিয়ে, P বলতে এইটা, এইভাবে বার করেছি। ঠিক তারপর লিখে দিচ্ছি একই রকমভাবে 3 বছর হবে এটা, মানে P × 1 + R1/100 × 1 + R2/100 × 1 + R3/100। জাস্ট এবার এখানে জাস্ট মানগুলো বসিয়েছি, মানে যেগুলো দেওয়া আছে P এর জায়গায় 25,000, R1 জায়গায় 4, R2 জায়গায় 5, R3 জায়গায় 6 মানগুলো বসিয়ে দিয়েছি, ব্যাস আমার বেরিয়ে গেছে এত টাকা। অর্থাৎ 3 বছরের সুদে আসলে এই টাকাটা, মানে 28,938 টাকা জমা দেবে। ঠিক আছে, মোট যেটা জমা দিচ্ছে আর কি সেটা। তারপরে দেখো, তারপরে 6 কি বলেছে, দুটো অঙ্ক আছে, একটা লেখা অঙ্ক, একটা এমনি সরল করা দিয়েছে। যে কোনো একটা করতে হবে, এটা তোমাদের প্রতিবারই এটাও আসবে, এভাবেই আসে। দেখো এটা এর গতিবেগ এক একটা 6 এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? এটা তোমাদের বইয়েরই অঙ্ক, তবে বইয়ে এ বি না দিয়ে দুটো নাম দেওয়া আছে, বইয়ের থেকে অঙ্কটা আছে, জাস্ট এখানে এ ও বি দিয়েছে। চলো আমি করে দেখিয়েছি, দেখো খুব সহজ। বি এর গতিবেগ, একটা কথা মনে রাখবে, মানে যার থেকে বেশি বা যার থেকে কম বলবে আমরা সবসময় তাকে কিন্তু আমরা এক্স ধরবো।
আমি তাই করেছি দেখো, বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে এক্স মিটার, সুতরাং এ এর গতিবেগ এক্স প্লাস 1 মিটার, কারণ বলেছিল 1 মিটার বেশি। তাহলে এ 180 মিটার পথ দিতে কত সময় লাগবে? এটার ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে আমরা জানি দূরত্ব মানে সময় সমান দূরত্ব বাই গতিবেগ, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 180 আর গতিবেগ ওই এই যে এ এর ক্ষেত্রে এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড, সেই জন্য 180/x+1। একই রকমভাবে বি এর ক্ষেত্রে 180/x, শর্ত অনুযায়ী এটা বিয়োগ করে 2 হবে। হ্যাঁ, এটা সহজে মনে রাখবে। কে বড়, দেখো কে বড় খুব সহজ, যার হরটা কম হবে, যে ভগ্নাংশের হর কম হবে সেই ভগ্নাংশের বড়, এটা সহজে মাথায় ঢুকে নেওয়া হবে। যে ভগ্নাংশের হর কম হবে সেটা হচ্ছে বড়, সেই জন্য 180/xটা বড় হয়েছে। তো এটা সমাধান করেছি, সমাধান করে দেখো এক্স পেয়ে গেছে আমি, -10টা অগ্রাহ্য, এটা তো নেগেটিভ হবে না, তো সেক্ষেত্রে x1 নয়, তাই বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার হয়ে গেল। চলো তারপরে দেখো 6 থেকে 2 কি বলেছে প্রশ্নটা, এই যে এটা আছে দেখো, 2x+1 + 3/2x+1 = 4, দেন x ≠ -1 হবে। এই x ≠ -1 এটা কোনো ঝামেলা কিছু নেই, এটা জাস্ট বলেছে কারণ দেখো এই হরে যদি আমি x এর মান -1 দিই তাহলে তো 0 হয়ে যাবে, আর নিচে 0 মানে এটা হচ্ছে কি, হরে 0 মানে এটা অসংগত, সেই জন্য এটা লিখেছি, এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এটা আমরা সমাধান করবো। আমি করে দেখিয়েছি দেখো, যেমন সমাধান করে জাস্ট 2x+1 লসাগু এভাবে সমাধান করেছি, খুবই সহজ। x এর মান 0 আর 1 পেয়েছি, এই দুটোই অ্যান্সার। এটা হচ্ছে এর সমাধান, ঠিক আছে। তারপরে দেখো এখানে সাথে থেকে দুটো অঙ্ক আছে, একটা করতে হবে। দেখো যদি √a + √b সমানুপাতিক, √a - √b হয় তবে দেখা হচ্ছে a + b ভ্যারিজাস √ab। খুব সহজ, আমি করেছি দেখো, কে ধরেছি, কে ধরে আমি এইভাবে লিখে তারপরে এটা উভয় পক্ষে বড় করেছি, বড় করার পরে এবার যোগ ভাগ করেছি, মানে যেমনটা চাইছে তেমনটা করছি, মোট কথা, হ্যাঁ যেমনটা চাইবে। তাহলে এবার এরপরে এটা করতে তখন আমরা এই ফর্মুলা পেয়ে গেছি, এটা দেখো। আর এখানে একটা ফর্মুলা ফেলেছি, আমি ফর্মুলা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে a + b² + a - b² = 2 × a² + b², এই ফর্মুলা ফেলেছি উপরটা। আর নিচে a + b² - a - b² = 4ab, এই দুটো ফর্মুলাতে আমি এটা করেছি। এটা লাস্টে এটা হয়েছে সব ধ্রুবক, তার মানে হচ্ছে a + b ভ্যারিয়াস √ab। তারপর দেখো দুয়েরটা কি আছে, x = √3 + 2 y = 1/x। দেখো y = 1/x মানে কি, y = 1/x মানে হচ্ছে xy = 1, তাই তো, xy = 1। আর খুব সহজ আমি করেছি দেখো, এই যে x মানে এটা, y = 1/x, আমি এখানে x এর মানটা বসিয়ে বের করেছি দেখো, √3 + -2 হয়েছে, তাহলে x = √3 + 2 আর y = √3 - 2। যেহেতু y = 1/x তাহলে 1/y x হবে, তাই বলে এবার এটা আমি লিখেছি, লিখে আমি এই 1/x এর জায়গায় y লিখেছি আর 1/y এর জায়গায় x লিখেছি, দিয়ে মানগুলো জাস্ট, হ্যাঁ এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে কি না, a + b² + a - b। ও না, দুটো একই জিনিস, জাস্ট একই জিনিস, তাহলে দুটো একই জিনিস মানে 2 × x + y তার স্কোয়ার হবে, দিয়ে এটা মানগুলো বসিয়ে দিচ্ছি, কেটে গেছে, এভাবে 24 অ্যান্সার হয়েছে, ঠিক আছে। চলো তারপরটা কি আছে দেখো, এটা হচ্ছে লাস্ট আজকের ভিডিওর যে এই 8-এর দাগের দুটো অঙ্ক, 8-এর দাগ পর্যন্ত আছে করাবো, তাহলে 50 নম্বর পূর্ণ হবে। পরবর্তী ভিডিওতে আমি শেষ 40 নম্বর কোর্সে দেখো, পার্ট 2-তে। পার্ট 1-এ এই দেখো 8-এর দাগের এই দুটো আছে। এখানে কি বলেছে, একটা অনুপাতের, দুটি অনুপাত দিয়ে অঙ্ক দিয়েছে না, হ্যাঁ অনুপাতের অঙ্ক। প্রথমটা যে x/y + z = y/z + x = z/x + y হলে দেখা হচ্ছে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1। খুব সহজ প্রশ্ন এবং এটা বইয়ের প্রশ্ন, একদমই সহজ, বই থেকে পুরো হুবহু তুলে দিয়েছে। দেখো আমি এটা কে ধরেছি, কে ধরলে তাহলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা বার করেছি। দেখো x = k × y + z, y = k × z + x, এইভাবে z = k × x + y, এভাবে 1 + 2 + 3 করে দিয়েছি। 1 + 2 + 3 করে দিলে এরকম একটা আকার আসছে, এখান থেকে কে কমন নিয়ে এইভাবে আসছে, 2টা বের করে নিয়েছি দেখো। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ এটাকে আমি বাম দিকে সব নিয়ে এসেছি, বাম দিকে নিয়ে আসার তার কিছু কারণও আছে, ঠিক আছে। বাম দিকে নিয়ে এসেছি যাতে দুটো মান বেরোয়, ঠিক আছে, নাহলে কিন্তু একটা মান বেরোবে। সবাইকে বাম দিকে নিয়ে আসার পর দেখো আমি এটা পেয়েছি, x + y + z = 0 হবে, অথবা 1 - 2k = 0, এখান থেকে k = ½ পেয়েছি। এবার এইখানটা একটু লক্ষ্য করো কি করেছি, এখানে আমি এখান থেকে x = -y + z করেছি, পুরো y + z-টাকে ধরো ডান দিকে নিয়ে আসছি, দিয়ে এখান থেকে x/y + z = -1, আর x/y + z-টাই তো এর একটা অনুপাত, তিনটের মধ্যে একটা আছে কি না, তাহলে ওটাই তো k, সুতরাং k এর মান -1, তাহলে অতএব k এর মান ½ অথবা -1 প্রমাণিত। খুব সহজ। চলো এবার লাস্ট হচ্ছে যে প্রশ্নটা আছে আজকের ভিডিও শেষ, একদম শেষ অঙ্ক দেখো, 8-এর দাগের 2, ABC ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো 1/b = 1/b - a + 1/b - খুব সহজ। আমরা জানি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে কি, ক্রমিক মানে হচ্ছে a/b = b/c = ধ্রুবক, সেটা আমি কে ধরে নিচ্ছি, এরকম করে b/c = কে, তাহলে b = ck,
আর এ বাই বি সমান কে, তাহলে এ সমান বি কে, আবার বি এর জায়গায় আমি সি কে লিখেছি, এরকম করে এ সমান সি কে স্কোয়ার। এবার এল এইচ এস বাম পক্ষ ওয়ান বাই বি দেওয়া আছে, বি জায়গায় সি কে লিখেছি ওয়ান বাই সি কে। আর এইচ এস ডান পক্ষটা দেওয়া আছে ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি, এখানে বি এর জায়গায় সি কে লিখেছি আর এর জায়গায় সি কে স্কোয়ার দিয়ে এটা সমাধান করে এখানে ওয়ান বাই সি কে পেয়েছি, তাহলে এল এইচ এস পেয়েছিলাম ওয়ান বাই সি কে, আর এইচ এস ওয়ান বাই সি কে, তাই এটা প্রমাণিত হলো যে এল এইচ এস সমান আর এইচ এস। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, ফিরে আসছি আমি পরবর্তী ভিডিওতে। আমার অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা জাগাবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমাদের চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।